ওসমান হাদি হত্যাকে একটি রাষ্ট্রীয় পরিকল্পনা। কারণ ওই খুনিকে বের করে আনাই হয়েছিল এমন একটি ঘটনা ঘটানোর জন্য এবং তাকে সেই নিরাপত্তা এবং নিশ্চিত করা হয়েছিল যে তাকে পূর্ণ সহযোগিতার মাধ্যমে নিরাপদে দেশ থেকে বের করে দেয়া হবে। ওসমান হাদির এই হত্যাকারীর জামিনের যেই যেই যে ধারাবাহিকতা, নিম্ন আদালত, উচ্চ আদালত, তার জামিনে বের আসা, তার দেশ থেকে পালিয়ে যাওয়া, একটা বিক্ষুব্ধ অ পরিস্থিতি, অ্যা ভাঙচুর, অগ্নিসংযোগ, এই দীপুকে হত্যা, অ্যা ফয়সলকে ভারতে পালিয়ে যাওয়া সবকিছু মিলিয়ে আপনারা কি বুঝতে পারছেন যে এখানে একটা রাষ্ট্রীয় ষড়যন্ত্রের ব্যাপার আছে? এই রাষ্ট্রীয় ষড়যন্ত্রের সাথে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় যুক্ত, আমাদের আইন মন্ত্রণালয় যুক্ত, আমাদের গোয়েন্দা সংস্থা যুক্ত, আমাদের পুলিশের একটা অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে এগুলো সব চলে আসে। বিজিবি যুক্ত এবং সেনাবাহিনীও যুক্ত। কারণ এমন একটি ঘটনা ঘটার পরে যেই পদক্ষেপগুলো নেয়া দরকার ছিল তারা আসলে কার্যত কেউ কোনো পদক্ষেপ নেন নাই। বাংলাদেশে যে সামনে একটি নির্বাচন আসছে, সে নির্বাচনকে বানচাল করার জন্য, একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য এই উদ্যোগটা নেয়া হয়েছে। এবং আমি তো বলব যে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু ঘটনার দিন রাতেই ১ম যে কথাটি বলেছেন, তিনি বলেছেন যে অপরাধী যেন পালিয়ে যেতে না পারে। হামলাকারী যেন পালিয়ে যেতে না পারে। এখন ডক্টর ইউনূসের এই আদেশ যদি এরা না মানেন, তাহলে কার কি করার আছে? ডক্টর ইউনূস কি করতে পারেন? আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা, সে তো লেফটেন্যান্ট জেনারেল। তার মানে একটা বোধ-বুদ্ধির কোন পর্যায়ে যেয়ে পৌঁছেছে আপনারা দেখেন। এই যে আসিফ নজরুলরা কি বিচার বিভাগের কি সংস্কার করছে? এই কিভাবে জামিন হয়? কিভাবে ছাড়া পায়? মানে এসব কাব্য করে লাভ আছে আসিফ নজরুল যে আপনি বসে কলাম লিখবেন এখন অ আইন মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে বসে কলাম লিখবেন। প্রবাসী মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে বলবেন যে দালালরা প্রবাসীদের খুব সর্বনাশ করে দিচ্ছে। তো আপনি কি শিখতেছেন বসে? আপনার কাজটা কি? আপনার কাজ তো এগুলো নিয়ন্ত্রণ করা। আপনি না পারলে ভাই বিদায় হন। না পারলে কারো জন্যই কোনো কিছু থেমে থাকে না। কারো জন্যই কোনো কিছুই অর্থাৎ অ্যাবসোলিউট না এই পৃথিবীতে। আমি আজকে আছি কালকে থাকবো না। আপনি আজকে আছেন কালকে থাকবেন না। পৃথিবী থেমে থাকবে না। পৃথিবী পৃথিবীর মতো চলবে। হাসিনার এত দুর্দান্ত প্রতাপে শাসন করছে, পালিয়ে গেছে না? টিকে থাকতে পারছে। সে আর ফিরে আসতে পারবে? মনে তো হয় না। তো সবকিছু মিলিয়ে এই যে একটি রাষ্ট্রীয় পরিকল্পনা, এই পরিকল্পনার মুখোশ উন্মোচন করবে কে? কারণ উপদেষ্টা পরিষদের একটা অংশ, পুলিশের একটা অংশ, বিজিবির একটা অংশ, গোয়েন্দা সংস্থার একটা অংশ, সবাই এর সঙ্গে যুক্ত। এবং আপনারা জানেন যে হাদির মৃত্যুর সংবাদ আমরা সবাই মানসিকভাবে প্রস্তুত ছিলাম। কিন্তু হাদির মৃত্যুর সংবাদ আসার পরবর্তী কি প্রতিক্রিয়া হতে পারে? পুলিশের স্পেশাল ব্রাঞ্চ কিন্তু এমন একটা রিপোর্ট এই ডিক্লারেশনের কমপক্ষে ৩ দিন আগে প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সব জায়গায় পৌঁছে দিয়েছে বলে আমি বিশ্বস্ত সূত্রে নিশ্চিত হয়েছি। এবং তারা বলেছে যে এই জায়গাগুলোয় আমাদেরকে স্পেশাল প্রোটেকশন এর ব্যবস্থা করতে হবে। কিন্তু তারপরে কেন করা হয় নাই? সরকারের মধ্যে একটা অংশ চাচ্ছে যে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হোক, একটা অরাজক পরিস্থিতি তৈরি হোক, যেন নির্বাচন পিছিয়ে যায়, যেন একটা বেহাল অবস্থা লাগে। ভারতের সাথে একটা ভেজাল লাগানো, আম আম এমন একটা টানাপোড়েন সৃষ্টি করা যেন দেশ অন্যদিকে টার্ন করে। এই জাতীয় অর্থাৎ দেখেন দর্শক ১০,০০০ মাইল দূর থেকে অনেক তথ্য আ খুব বেশি গভীরে যাওয়ার সুযোগ আমাদের কম। আমাদের অনেকের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রেও সীমাবদ্ধতা আছে। কিন্তু তারপরেও ধরেন যে ধারাবাহিকতা আমি আপনাদের সামনে তুলে ধরলাম, আশা করি আ আপনাদের কাছে বিষয়টি স্পষ্ট হবে যে ইহা একটি রাষ্ট্রীয় পরিকল্পনা। উসমান হাদি হত্যাকে একটি রাষ্ট্রীয় পরিকল্পনা। কারণ ওই খুনিকে বের করে আনাই হয়েছিল এমন একটি ঘটনা ঘটানোর জন্য এবং তাকে সেই নিরাপত্তা এবং নিশ্চিত করা হয়েছিল যে তাকে আ পূর্ণ সহযোগিতার মাধ্যমে নিরাপদে দেশ থেকে বের করে দেয়া হবে। এই যে তার বাবা-মাকে ধরছে, তার ওয়াইফ কে ধরছে, তার বান্ধবীকে ধরছে। আপনি আইনের বেড়াজালে কতক্ষণ তাদেরকে আটকে রাখতে পারবেন? ৩ মাস, ৬ মাস, ১ বছর? কারণ তারা তো খুন করে নাই। তাদেরকে আপনি নানাভাবে বলতে পারেন তারা খুনের সহযোগী, তারা পালিয়ে যেতে সহায়তা করছে। পালিয়ে যেতে বাপ-মা কি সহায়তা করবে? পালিয়ে যেতে সহায়তা করছে পুলিশ, গোয়েন্দা সংস্থা, সেনাবাহিনীর একটা অংশ, বিজিবির একটা অংশ।
বিজিবির একটা ব্রিফিং শুনলাম যে ওই সীমান্তে যারা নাকি লোক পারাপার করে তাদের একজনকে তারা শনাক্ত করে তার বাসায় অভিযান চালায়। অভিযান চালায় বিজিবির ওই অফিসার তার বক্তব্যে বলছেন, "আমরা দরজা নক করছি।" দরজা নক করছে কিভাবে জানেন তো? "ওগো শুনছো? দরজাটা খোলো।" বলে যে, "আমরা দরজার বাইরে ০.৫ ঘন্টা দাঁড়িয়েছিলাম। ইতিমধ্যে ওই তার স্ত্রী ওই আসামিকে ফোন করে বলে দিয়েছে, পুলিশ বিজিবি কিন্তু বাসায় চলে আসছে।" তো আপনি আপনি মানে কি আপনার রং-ঢং করতে যান? রং-ঢং করতে যান, দরজা নক করে ০.৫ ঘন্টা দাঁড়ায় থাকবেন। এর মধ্যে তার বউ ফোন করে আসামিদের সতর্ক করে দিবে। এই ট্রেনিং পাইছেন আপনারা। এগুলো আমাদেরকে শিখান। এগুলো আমাদেরকে বুঝাইতে চান। কি বুঝাইতে চান আমাদেরকে? মামলার যে চার্জশিট, সেই চার্জশিট দেওয়া হয়েছে। সেই চার্জশিট দেওয়া হয়েছে আ ২৮ শে ফেব্রুয়ারি অর্থাৎ ২০ শে ফেব্রুয়ারি আ আসামি জামিনে বের হয়ে গেছে। ২৮ শে ফেব্রুয়ারি চার্জশিট দেওয়া হয়েছে এবং চার্জশিটে কিন্তু ভালো, চার্জশিটটা খুবই ভালো। চার্জশিটে তার যে অস্ত্র, সেই অস্ত্রের ফরেনসিকও তারা করেছেন। সে এবং ভেরি আনফরচুনেটলি আপনি দেখেন যে নভেম্বর থেকে ফেব্রুয়ারি এই ২ মাসের মধ্যে আ মামলার আয়ুও কিন্তু পরিবর্তন হয়ে গেছে। মামলার আয়ু পরিবর্তন না হলে হয়তো চার্জশিট আমরা আরো আগেও পেতে পারতাম। তো মামলার আয়ু এই ২ মাসের মধ্যে কেন পরিবর্তন হবে? এরকম একটা ২ টি অস্ত্রসহ যে আসামি ধরা পড়ল সেই মামলার আয়ু পরিবর্তন হয়ে গেছে। আয়ু পরিবর্তন হলে নতুন আইন দায়িত্ব নিয়ে আবার কিন্তু ১ম থেকেই শুরু করতে হয়। ঘটনাস্থল পরিদর্শন থেকে শুরু করে সকল কিছু মিলিয়ে প্রচুর সময় চলে যায়। তারপরেও আমি দেখছি যে এই আ যে চার্জশিট, সেই চার্জশিটে কিন্তু সেই অস্ত্রের ফরেনসিকও করা হয়েছে এবং মোটামুটিভাবে এটি নিশ্চিত যে এটি আ ফয়সাল করিম মাসুদের ব্যবহৃত অস্ত্র এবং আ সে সন্ত্রাসী। তো দর্শক বিবেচনা আপনাদের। আমার আর কিছু বলার নেই। আমার কাছে যে তথ্যগুলো ছিল আপনাদের সামনে তুলে ধরলাম। সুশীলদের অনেক কথা শুনতে পারেন। সুশীল জাই তো এখন সরকারে বসে আছে। বিপ্লবের আ সঙ্গে সম্পর্কহীন কিছু ধান্দাবাজ গ্রুপ সরকারে বসে আছে এবং তার মধ্যে আসিফ নজরুল, রেজওয়ানা, স্বরাষ্ট্র উপদেষ্টা সহ একটা গং মানে কি বলবো রে ভাই? ভয়ংকর অবস্থা করে ফেলতেছে। তারপরে দেখেন এই যে আ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে আরেকটা অ্যাঙ্গেল হচ্ছে এই যে বিডিআর এর যে রিপোর্ট সাবমিট করা হয়েছে, সেই রিপোর্ট নিয়ে প্রত্যেকটা টেলিভিশন, প্রত্যেকটা পত্রিকা, প্রত্যেকটা আ অনলাইন মাধ্যম সোচ্চার ছিল, নানা বিশ্লেষণ হচ্ছিল, নানা কাজ হচ্ছিল। ওসমান হাদির এই হত্যায় কিন্তু সেটি সাবসাইড হয়ে গেছে, সেটি আড়ালে চলে গেছে। জুলাই বিপ্লব সেই সময় এবং পরবর্তীতে জুলাই বিপ্লবের অনেক সোচ্চার কণ্ঠ কিন্তু বিড়ালের কণ্ঠ হয়ে গেছে। হাদি সেই জায়গায় ছিল না। এই যে আমরা জনাব তারেক রহমানের দেশে ফেরা এবং সেই ক্ষেত্রে তার উপরে প্রাণনাশের যে শঙ্কাটা নিয়ে আমরা অনেকদিন ধরে কথা শুনছিলাম, সেই জিনিসটা কিন্তু এর মাধ্যমে ভ্যালিডেট হয়ে গেল। মানে কি, এখন যারা অ্যাকচুয়ালি তার উপর যদি প্রাণনাশের হুমকি থাকে, যারা সেটা আইদার তার কাছে বলছে যে তো তুমি আসলে পরে কিন্তু মারা পড়বা, অথবা তারা মনে মনে পরিকল্পনা করছে, সেই জিনিসটা কিন্তু তারা এখন একটা আজান দিয়ে জানাই দিল। ইনফরমেশন আপনাদেরকে দিতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনারা যারা আমাদেরকে মানে গত 5 মাস আগে থেকে আমাদেরকে যেভাবে চিনে আসছেন, আমাদের কথাবার্তা শুনে আসছেন, তারা জানেন আমাদের একটি টিম, যে টিমটি সবসময় কাজ করার কথা। আপনাদের সুবিধার্থে আমি ওই ইনফরমেশনটা দিচ্ছি। আগামী 11 তারিখ থেকে আমাদের যে টিম, যে কি বলবো, ওয়েল ট্রেন যে টিম আমাদের কেজিবি, আমি নাম সহ বলে দিয়েছি, সেটি অ্যাক্টিভ হবে আগামী 11 তারিখ থেকে। আমাদের অলরেডি বাংলাদেশে পুশিং করা শুরু হয়েছে। তো আপনাদের ঘাবড়ানোর কোনো কিছু নাই এবং আপনারা যেটা চিন্তা করছেন তার চাইতেও অনেক বেশি আকারে আমরা মানে আমাদের জায়গা থেকে সে প্রস্তুতি অলরেডি শুরু হয়েছে। তো সুমন ভাই আপনি বুঝতে পারছেন একদম সুনির্দিষ্টভাবে তারা কিন্তু বলছে কিন্তু 11 তারিখ মেনশন করে বলছে এবং তারা বলছে এটা তাদের থার্ড ফেজ। হাসিনা যে হুমকি দিয়ে যাচ্ছে ইন্ডিয়া থেকে, এখন তারা বলছে এটা পুশ ইন হচ্ছে, বাইরে থেকে অস্ত্র ঢুকছে বা সন্ত্রাসী ঢুকছে। তো এর পরেও কিন্তু আমরা কিন্তু সরকারের বা গোয়েন্দা সংস্থার কোনো তৎপরতা দেখি নাই। তো আপনি কি মনে করেন কারা করলো? ব্যর্থতাটা কোথায়? আপনার বিশ্লেষণ কি? ব্যর্থতার জায়গাটা একটা রাষ্ট্রে যখন কোন এই ধরনের কোনো মর্মান্তিক ঘটনা ঘটে,
আমি আল্লাহর কাছে অবশ্যই দোয়া করছি যে উনি হাদিকে আমাদের মাঝখানে রাখবেন এখন, এবং যেই সংগ্রামটার জন্য, যেই বিপ্লবের জন্য হাদি সব থেকে সোচ্চার ছিলেন, সেটার একটা পরিণতির ক্ষেত্রে আমরা তো অবদানটা দেখতে পাবো। সে কারণে এটা মর্মান্তিক যে এখানে একটা হামলা হয়েছে। সরকার যে কোনো সময় এই ধরনের ঘটনার জন্য তাকে দায় নিতেই হয়। প্রথম কথা, এখানে সরকারকে দায় নিতে হবে। এখন জিনিসটা আসি প্রথমে, কারা এটা বা কি কারণে করতে পারে, আপনি যে জিনিসটা বলছেন, দেখেন, প্রথম একটা জিনিস, এই হাদি গুলিবিদ্ধ হবার পরে প্রথমে যে জিনিসটা বারবার উঠে আসছিল সেটা হচ্ছে যে বিএনপি এটা করছে, বা তার নির্বাচনী প্রতিপক্ষের নাম আসছিল, তারা করছে, এই ধরনের জিনিসপত্র। দেখেন, এই জিনিসটাতে একটা সম্ভাবনা কি, হাদি যথেষ্ট জনপ্রিয় ছিলেন, কিন্তু তার জায়গায় সেই ঢাকা ৮ আসনে মির্জা আব্বাস ছিলেন বিএনপি থেকে মনোনীত, প্রাথমিকভাবে মনোনীত প্রার্থী। এবং সাধারণ একটা হিসাবে, যুক্তি হিসাবে, কেউ কখনো এই ধরনের জিনিস নির্বাচনী প্রতিপক্ষ করে না, করে একটা তৃতীয় পক্ষ। এবং সে জানতো অতটুকু ম্যাচুরিটি, ধরেন মির্জা আব্বাসের কিন্তু অনেক ক্ষমতা, সে সেই ক্ষমতা এখানে সে থেকেও ভয়ঙ্কর হয়তো কিছু করতে পারে, আমি জানি না, বাট এই ধরনের কাজটা খুব কাঁচা কাজ হয়ে যায়, এবং এই ধরনের কাঁচা কাজ সে বা তার লোক করবে না, বা বিএনপি থেকে কেউ করবে না, এটা আমরা এটা স্বাভাবিকভাবে বুঝি। তাহলে কি জামাত, এনসিপি এমন কেউ জিনিসটা করতে পারে? দেখেন, সে সব নির্বাচনে সবার প্রার্থী আছে, বাট কেউ কখনো নির্বাচনের এলাকায় একজন নির্বাচনে প্রতিদ্বন্দ্বীকে এই ধরনের আঘাত করা বা তাকে হত্যা ষড়যন্ত্র করা মানে কিন্তু তার পপুলারিটি বাড়ায় নিয়ে যাওয়া, এবং যারা এটা করছে তার বিরোধী যারা আছে তারা সবাই অ্যাকচুয়ালি নিচে নেমে যায়, তখন সেই ক্যালকুলেশনও আসে না। দেন আসে, আপনি যে টেলিগ্রাফ কনভারসেশনটা আমরা শুনলাম, এটা কিন্তু ৯ই ডিসেম্বর, আজকে থেকে ৩ দিন আগের। তো সেটা আওয়ামী লীগের লোকজন আপাত দৃষ্টিতে তারা করেছে। এবং দেখেন, আমরা বাইনাও যতটুকু এখনো 100% সমর্থিত না, এখানে পুলিশ থেকে যে আইডেন্টিফিকেশন আসছে যারা এটার সাথে জড়িত ছিল, যে দুইজন, তারা দুইজনই হচ্ছে ছাত্রলীগের নেতা অথবা কর্মী, দুইটা এলাকার। তো তারা যেভাবে বলছে, যেভাবে এই জিনিসটা চায় তারা করতে, এই জিনিসটা একটা প্ল্যানের মধ্যে আছে। ঢাকা এবং চট্টগ্রামে তারা এই ধরনের জিনিসগুলো, অনেকগুলো জিনিস করবে। এখন সেই হিসাবে জিনিসটা কিছুটা মিলে যায়। আবার আমরা যদি আরেকটু চিন্তা করি, যে আমরা তো গত ১ বছর ধরে দেখে আসছি যে আওয়ামী লীগ বলে যে তারা নির্বাচন চায়, নির্বাচন বিঘ্নিত হোক, এই ধরনের কিছু চায় না। তো তার মানে জিনিসটা কি, মানে এটা তো যারা করছে তারা জানে যে এই ধরনের নির্বাচনের সময় এই ধরনের নাশকতা, সন্ত্রাসী হামলা, প্রাণঘাতী হামলা, এই জিনিসগুলা নির্বাচনকে বানচাল করার বা নির্বাচনকে পিছায় দেওয়ার একটা কাজ হইতে পারে, সেই দিকে যাইতে পারে। তো আওয়ামী লীগ তো সেই জায়গায় হাঁটবে না, কারণ আমরা তো শুনছি তারা নির্বাচন চায়। না, সুমন ভাই, এখানে একটু যে জায়গাটা আছে, ধরুন আওয়ামী লীগ কিন্তু তাদেরকে সহ নির্বাচন চায়, মানে ইনক্লুসিভ নির্বাচন চায়। তো আওয়ামী লীগের মনে কিন্তু এই ভয়টাও আছে যে একবার যদি নির্বাচন হয়ে যায়, একটা রাজনৈতিক সরকার যদি চলে আসে ক্ষমতায়, তাহলে তাদের ফিরে আসার পথ আরো কঠিন হয়ে যাবে, এমন একটা ভাবনা আছে কিন্তু। জি, আমি এক্স্যাক্টলি এই পয়েন্টটাতে আসছিলাম, যে আমরা এতদিন শুনে আসছি, বাট এখন কিন্তু সিনারিও ইজ লিটল ডিফারেন্ট। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ যে নির্বাচনটা চাচ্ছে বা যেটার কথা বলে, এইটা সে কল্পনা করে নাই। সেখানে তার অংশগ্রহণের একটা সে সুযোগ চাচ্ছিল, সেই সুযোগ অনুযায়ী বা সেটা তখন সে দেখতেছে না। তার মানে আওয়ামী লীগও কিন্তু এই পর্যায়ে যায় যে সে নির্বাচনটা বানচাল করার জন্য বা প্রার্থীর উপরে হামলা করার জন্য সে চেষ্টা করতে পারে। সেখানে তার মানে আমি 50% আওয়ামী লীগকে বা তার সংশ্লিষ্টতা আনতে পারি। এর বাদে 100% অ্যাকচুয়ালি কাকে আনতে পারি, যারা অ্যাকচুয়ালি এখানে এক ঢিলে 2 বা 3 পাখি মারতেছে, সেটা আমি আনবো। আমরা জানি একটা অংশ আছে দেশের ভিতরে কাজ করতেছে, যাকে অনেক সময় অনেকে ডিপ স্টেট বলে, মানে হয় সরকার বা প্রশাসনের ভিতরে একটা প্রশাসন, যারা চায় যে এখন নির্বাচন হবে না। 2 নাম্বার, তারা চাচ্ছে যে না, দেশে একটা নৈরাজ্যের পরিবেশ তৈরি হোক এখন, যে পরিবেশের ধোঁয়া তুলে তারা বলতে পারবে দেশে নির্বাচন অনুষ্ঠানের কোনো সুযোগ নাই। এখন এটা তারা কিভাবে চাচ্ছে দেখেন, এই যে আজকে হাদির উপর, ওসমান হাদির উপরে যে আক্রমণটা হলো, সেটাতে হচ্ছে কি, এক হচ্ছে
নির্বাচন আইন শৃঙ্খলার পয়েন্ট অফ ভিউতে নির্বাচন অনুষ্ঠান করার জন্য এখনো দেশ পুরোপুরি তৈরি না, সেই জিনিসটা এস্টাবলিশ করা। 2 নাম্বার জিনিস হচ্ছে একই সাথে যারা আপনি বলছেন জুলাই বিপ্লব সেই সময় এবং পরবর্তীতে জুলাই বিপ্লবের অনেক সোচ্চার কণ্ঠ কিন্তু বিড়ালের কণ্ঠ হয়ে গেছে। হাদি সেই জায়গায় ছিল না। হাদি কিন্তু সবসময় সোচ্চার কণ্ঠ ছিল, আছে এখনো। তো সেই ধরনের কণ্ঠগুলাকে একটা হামলা করে বাকিদেরকে বুঝানো যে জুলাই বিপ্লবের সাথে যারা আছো তারা সাবধানে থাকো। 3 নাম্বার দেখেন জিনিসটা, এই যে আমরা জনাব তারেক রহমানের দেশে ফেরা এবং সেই ক্ষেত্রে তার উপরে প্রাণনাশের যে শঙ্কাটা নিয়ে আমরা অনেকদিন ধরে কথা শুনছিলাম, সেই জিনিসটা কিন্তু এর মাধ্যমে ভ্যালিডেট হয়ে গেল। মানে কি, এখন যারা অ্যাকচুয়ালি তার উপর যদি প্রাণনাশের হুমকি থাকে, যারা সেটা আইদার তার কাছে বলছে যে তো তুমি আসলে পরে কিন্তু মারা পড়বা, অথবা তারা মনে মনে পরিকল্পনা করছে, সেই জিনিসটা কিন্তু তারা এখন একটা আজান দিয়ে জানাই দিল যে দেখো হাদিরে ফেলে দিছি, তুমি আসলে তোমার পরিণতি একই রকম হবে। তো এটা যারা করতে চাচ্ছে, আপনারা জানেন একটা আমাদের ধারণা আছে যে আমাদের মধ্যে যে অস্থিরতা আশঙ্কা, সেগুলা আমরা আশা করছিলাম যে জনাব তারেক রহমান যদি বাংলাদেশে আসেন সেই আশঙ্কা অনেকটাই কেটে যাবে, দেশ নির্বাচনের দিকে হাঁটবে এই জায়গাগুলা। সুতরাং যারা নির্বাচনটা চায় না এখন হোক, যারা চায় নির্বাচন যদি হয়ও সেক্ষেত্রে আমাদের জুলাই বিপ্লবের যারা অগ্রসৈনিক তারা যাতে নির্বাচনের টিকেটে না থাকে সেইটা, এবং একই সাথে একটা মেসেজ দেওয়া যে তারেক রহমান আপনি আসবেন না, যদি আসার সাহস করেন আমরা আপনাকে আঘাত করার সক্ষমতা রাখি। এই কারণে যদি কেউ করে, সেটা তো বিএনপি করবে না, সেটা জামাত করবে না, কিছুটা অংশ আছে আওয়ামী লীগের, আর 100% হচ্ছে আমাদের দেশের ভিতরে আমরা যাদেরকে বলি ডিপ স্টেট, তাদের করার সম্ভাবনা আছে, এবং এই ক্ষেত্রে তারা এই 3টা গোল অ্যাচিভ করার চেষ্টা করছে, সেটা হচ্ছে আমার ধারণা।